দেখো আজকে আমরা একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে পৃষ্ঠটা। ইংরেজিতে বলা হয় সারফেস টেনশন। তো দেখো পৃষ্ঠটা জিনিসটা কি, আমরা অনেক উদাহরণ এর জানি। যেমন ধরো তোমরা দেখবে জলের ওপর দিয়ে ছোট ছোট পোকামাকড়, যেমন ধরো মাকড়সা, মশা, এরা হেঁটে চলে যায়। তাহলে এখানে কি এমন ঘটনা ঘটে যে জলের উপর দিয়ে মাকড়সা, মশা এরা হেঁটে চলে যাচ্ছে, কিন্তু তুমি যদি একটা ভারী বস্তুকে ওর উপর দিয়ে পাঠাও তাহলে দেখবে সেটা ডুবে যাচ্ছে। আবার ধরো তুমি যদি একটা ব্লেডকে আলতোভাবে জলের উপর রেখে দাও তাহলে দেখবে ব্লেডটা ভাসছে। বা ধরো আমাদের যখন বৃষ্টির ফোঁটা পড়ে তখন আমরা দেখি সেগুলো গোলাকার হিসাবে মাটিতে নেমে আসে। তাহলে এই যে ঘটনাগুলো, এগুলো কেন ঘটে? এগুলো তোমার তরলের একটা বিশেষ ধর্ম আছে, সেই ধর্মটাকে হচ্ছে পৃষ্ঠটান, যে ধর্মের কারণে তরলের ক্ষেত্রে এই ঘটনাগুলো আমরা দেখতে পাই। এখন আমরা কিছু উদাহরণ বলি পৃষ্ঠটান জিনিসটা বোঝানোর আগে। ধরো তুমি এরকম একটা রিং নিলে, এই রিংয়ে একটা আলতো করে সুতো বাঁধলে, দুই প্রান্তে বেঁধে দিয়ে কি করলে, এটাকে একটা সাবানের জলের মধ্যে ডোবালে। তাহলে সাবানের জলের মধ্যে ডোবালে কি দেখবে, এরকম একটা ফিল্ম, সাবানের একটা স্তর এর মধ্যে পড়ে যাবে। যখন সাবানের স্তরটা থাকছে তখন দেখা যাচ্ছে কি সুতোটা এরকম এলোমেলো ভাবেই অবস্থান করছে। এবার তুমি কি করলে, একটা পিন দিয়ে একটা ধারের এই ওয়াটার ফিল্মটাকে বাস্ট করে দিলে। তাহলে ধরে নাও এই ধারটা বাস্ট করে দিলাম। তাহলে যখন বাস্ট করে দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে সুতোটা এইরকম ভাবে টান টান ভাবে অবস্থান করছে, অর্থাৎ যে ধারে ফিল্মটা আছে সেই দিকে সুতোটা টান টান করে অবস্থান করছে, আর যে ধারে আর ফিল্মটা নাই অর্থাৎ বাতাস পড়ে আছে সে ধারটায় কিন্তু সুতোটা যাচ্ছে না। তাহলে এই যে ঘটনা, এটাকে বলছি কি পৃষ্ঠ টানের জন্য এটা হচ্ছে। তাহলে আসলে কি হচ্ছে, এই সুতোর উপরেও যখন প্রাথমিকভাবে ছিল সুতোর উপরেও তরলের কণা ছিল, আবার এই বাইরের ধারেও তরলের কণা অবস্থান করছে। তো যখন দুই ধারে ফিল্মটা আছে তখন এই কণাগুলো এই ধারেও আকৃষ্ট হচ্ছে, এই ধারেও আকৃষ্ট হচ্ছে, উভয় দিকে আকৃষ্ট হচ্ছে। তার জন্য এর উপরে কোন রকম লব্ধি বল কাজ করছে না। কিন্তু যখন আমি এরকম ফিল্মটাকে বাস্ট করে দিচ্ছি একটা ধারে, তখন দেখা যাচ্ছে কি কণা যেগুলো সুতোর উপরে আছে, দেখো আমরা তখন দেখছি কি এই ভিতরের ধারে কণাগুলো অবস্থান করছে, কিন্তু এই ধারে আর কিন্তু কোনো তরল বিন্দু নাই। তাহলে এই কণাটা এই ধারে টানছে, আবার ধরো এখানে যে কণাগুলো আছে সেই কণাগুলো হচ্ছে তরলের এই বিন্দুগুলোকে বাইরের দিকে টানছে। তাহলে এই যে ঘটনা, যে তরলের কণাগুলো এই ওপরের সারফেসের যে কণাগুলো আছে সেই কণাগুলোকে টানছে, তো এই টানার ফলে পদার্থের মধ্যে পৃষ্ঠটান এই ধর্মটার সৃষ্টি হচ্ছে। দেখো আমরা আরো উদাহরণ বলতে পারি। দেখো আমরা একটা পাত্রের মধ্যে জল নিলাম, তাহলে জলের উপরের সারফেসে এরককম অণু অবস্থান করছে, ভেতরের এই স্তরেও এরকম ভাবে অণু অবস্থান করছে, সব জায়গাতেই তরলের অণু অবস্থান করছে। দেখো এই উপরের সারফেসের কণা আর এই ভিতরের সারফেসের কণার মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। ধরে নাও এই ভেতরের সারফেসে ভেতরের একখানা কণা নিলাম, এ আমি নাম দিলাম।
তো এই কণাটা এই কণা দ্বারা আকৃষ্ট হচ্ছে, এই কণা দ্বারা আকৃষ্ট হচ্ছে, এই কণা দ্বারা আকৃষ্ট হচ্ছে, দেখো চারিধারেই আকৃষ্ট হচ্ছে। তাহলে এই কণার উপর ক্রিয়াশীল যে লব্ধি বল সেটা কি বলবো? শূন্য। তাহলে এ কণার উপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য। কিন্তু দেখো যে কণাগুলো একেবারে তরলের বাইরের সারফেসে আছে, ধরো আমি একটা কণাকে হাইলাইট করলাম, নাম দিলাম বি। তাহলে এই কণাটা এই ধারে বল অনুভব করছে, এই ধারে বল অনুভব করছে, এই ধারে করছে, এই ধারে করছে, এই ধারে করছে। তাহলে কি হচ্ছে? এই বাইরের ধারে কিন্তু সেরকম ভাবে কণা উপস্থিত নাই, আছে দু একটা, কারণ তরলের তো বাষ্প আছে, সেই বাষ্প থাকার জন্য কিছু এধারেও বল অনুভব করছে। কিন্তু মোটের উপর যে লব্ধি বলটা, সেই লব্ধি বলটা কোন ধারে কাজ করছে? ভেতরের ধারে কাজ করছে, অর্থাৎ বেশি সংখ্যক অণু ভেতরের ধারে টানছে, বাইরের ধারে উপস্থিত অণুর সংখ্যা খুবই কম। তাহলে লব্ধি বল যেহেতু ভেতরের ধারে ক্রিয়া করছে, তাহলে দেখা যাবে কি এই উপরের সারফেসে যত কণা আছে সমস্ত কণার উপরেই লব্ধি বল, ক্রিয়াশীল লব্ধি বলের মান বেশি। তাহলে এই মাঝের কণাটা দেখো যেহেতু চারিধারে বল অনুভব করছে, তার জন্য এর উপরে কোনো ক্রিয়াশীল বলই নাই, সব দিকে সমানভাবে টানছে। কিন্তু এই বাইরের সারফেসের কণাগুলোর উপরে মূলত ভেতরের ধারে বল যেহেতু বেশি কাজ করছে, তার জন্য কণাগুলি করছে সবাই চাইছে ভেতরের ধারে আসতে। ভেতরের ধারে যেহেতু সবাই আসতে চাইছে, তার জন্য এই উপরের স্তরের কণাগুলো অত্যন্ত ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করছে, খুব কাছাকাছি চলে আসছে, এরকমভাবে খুবই কাছাকাছি চলে আসছে, এবং এদের ওপরে একটা শক্তি সঞ্চিত হচ্ছে, যে কারণে দেখা যায় যে ওপরের স্তরের কণাগুলো সহজে কিন্তু নিজের অবস্থান ছাড়তে চায় না, অর্থাৎ সরে যায়। তার জন্য আমরা দেখি কি যে তোমার কীট পতঙ্গ, মাকড়সা, মশা, এই সমস্তগুলো কি হচ্ছে ওপর দিয়ে সহজেই হেঁটে যাচ্ছে, কারণ এদের ওজন খুব কম, হালকা কীট পতঙ্গ। তার ফলে কি হচ্ছে, এরা কিন্তু ওপরের সারফেসে যে এনার্জিটা কাজ করছে, যে শক্তিটা যেটা ধরে রেখেছে ওপরের সারফেসের কণাগুলোকে, সেই কণাগুলোকে কিন্তু সহজে সরাতে পারছে না। কিন্তু যখন আমি ভারী জিনিস দিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে, এই ভারী বস্তুটি বসিয়ে দিয়ে এখানে ধরো একটা ভারী বস্তু বসিয়ে দিলাম, তাহলে এর ওজন অনেক বেশি নিচের ধারে কাজ করবে, তখন এই কণাগুলো ফাঁক হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। কিন্তু মাকড়সা, মশার মতো যখন হালকা কীট পতঙ্গ উপর দিয়ে যাচ্ছে, তখন দেখছি কি কণাগুলো কিন্তু তোমার এত দৃঢ়ভাবে অবস্থান করছে যে কণাগুলো সহজে ওই হালকা ভরের বস্তু, হালকা ভরের কীট পতঙ্গ কিন্তু ওই কণাগুলোকে সরাতে পারছে না। তাহলে পদার্থের এই যে ধর্ম, ওপরের কণাগুলোর পরস্পর ঘনসন্নিবিষ্টভাবে থাকার ফলে যে ধর্ম সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা বলছি পৃষ্ঠটান বা সারফেস টেনশন। তাহলে দেখো এই পৃষ্ঠটান ঘটনাটা মাথায় রাখবে, তরলের কেবলমাত্র বাইরের স্তরেই লক্ষ্য করা যায়, ভেতরের স্তরে কিন্তু পৃষ্ঠটানের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে মাথায় রাখবে পৃষ্ঠটান কেবলমাত্র তরলের বাইরের স্তরের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, ভেতরের স্তরে কোনো রকম পৃষ্ঠটান লক্ষ্য করা যায়। তাহলে এটা হচ্ছে একদম বাইরের স্তরের ঘটনা, এর সঙ্গে ভেতরের স্তরের কোনো সম্পর্ক নাই। এখন আমরা যদি পৃষ্ঠটানের একটা সংজ্ঞা নিই, তখন কিভাবে আমরা সংজ্ঞাটায় আসছি দেখো। ধরে নাও এরকম একটা আমি তরল স্তর নিয়েছি, সেই তরল স্তরের উপর দিয়ে একটা রেখা কল্পনা করলাম। তাহলে রেখার উপরে অবস্থিত যে কণাগুলো, সেই কণাগুলো কি হবে, এই ধারে যে কণাগুলো আছে ভেতরের ধারে, বা এই ধারে যে কণাগুলো আছে, সেই কণাগুলোর দ্বারা
বল অনুভব করছে, লম্বভাবে বল ক্রিয়া করছে। প্রতি একক দৈর্ঘ্যে এই যে প্রযুক্ত বল, সেই বলকে আমরা বলি পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান বলতে আমরা বুঝবো যে তরলের মুক্ত পৃষ্ঠে যদি একটা রেখা কল্পনা করা হয়, তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করছে তাকে আমরা বলছি পৃষ্ঠটান। তাহলে সংজ্ঞা যদি বলি, তাহলে বলবো কি, তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হলে ওই রেখার উভয় পাশে লম্বভাবে যে স্পর্শকীয় বল প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলে। তাহলে তরলের মুক্ত পৃষ্ঠে একটা রেখা কল্পনা করছি, ওই রেখার উপর উভয় পাশে রেখার উপর অবস্থিত তরল কণা, ওই রেখার উপর অবস্থিত কণা উভয় পাশে লম্বভাবে যে স্পর্শকীয় বল প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়া করছে তাকে আমরা বলছি পৃষ্ঠটান বা সারফেস টেনশন। তা পৃষ্ঠটান এটাকে আমরা বলবো বল বাই দৈর্ঘ্য। পৃষ্ঠটানের রাশিমালা হচ্ছে বল বাই দৈর্ঘ্য। তাহলে এর যদি আমরা একক বলি, তাহলে আমরা যদি এসআই একক নিই, তাহলে বলের একক কি? নিউটন, আর দৈর্ঘ্যের একক মিটার, বা বলতে পারি নিউটন পার মিটার। আমরা যদি সিজিএস একক নিই, তাহলে বলের একক হচ্ছে ডাইন, আর দৈর্ঘ্যের একক হচ্ছে সেমি, বা বলবো ডাইন পার সেমি। আর দেখো এখানে এসআই একক এবং সিজিএস এককের মধ্যে একটা সম্পর্ক আমরা বের করতে পারি, যে নিউটন পার মিটার মানে কি লেখা যায়, 10⁵ ডাইন বাই 10 স্কয়ার সেমি, বা 10⁵, বা লিখতে পারবো 5 - 2 ডাইন পার সেমি। তাহলে আমরা বলবো 1 নিউটন পার মিটার সমান হচ্ছে 10⁵ ডাইন পার সেমি। 1 নিউটন পার মিটার সমান হচ্ছে 10⁵ ডাইন পার সেমি। তাহলে এটা হয়ে গেল পৃষ্ঠটানের এসআই একক এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক। নেক্সট দেখো, আমরা পৃষ্ঠটানের যদি মাত্রা হিসাব করি, তাহলে মাত্রা আমরা কি পাচ্ছি, বল বাই দৈর্ঘ্য। তাহলে বলের মাত্রা তোমরা জানো, mL⁻² বাই L, বা লেখা যায় m⁻²। তাহলে পৃষ্ঠটানের মাত্রা হচ্ছে m⁻²। এবার দেখো এই পৃষ্ঠটান, এই বিষয়টা কিন্তু, এই ধর্মটা তরলের কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল। পৃষ্ঠটান কতগুলি বিষয়ের উপর
নির্ভরশীল। যেমন এক হচ্ছে তাপমাত্রা। মাথায় রাখবে যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরলের পৃষ্ঠটানের মান হ্রাস পায় এবং উষ্ণতা হ্রাসে পৃষ্ঠটানের মান বৃদ্ধি পায়। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে পৃষ্ঠটান হ্রাস পায় ও উষ্ণতা হ্রাসে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। আর কি? আর আমরা বলতে পারি দূষিত পদার্থের উপস্থিতি। দূষিত পদার্থের উপস্থিতি। মাথায় রাখবে যদি দূষিত পদার্থ থাকে তাহলে পৃষ্ঠটানের মাত্রা তোমার কমে যাবে, আর দূষিত পদার্থ যত কম থাকবে পৃষ্ঠটানের মাত্রা তত বাড়বে। তাহলে দূষিত পদার্থের উপস্থিতিতে পৃষ্ঠটান হ্রাস পায়। আর কি? তরলের মধ্যে বিভিন্ন পদার্থের উপস্থিতি, তার মধ্যে মাথায় রাখবে জৈব পদার্থ। জৈব পদার্থ বলতে যেরকম ধরো ডিটারজেন্ট, পেট্রোল, ডিজেল, এই সমস্ত এগুলো হচ্ছে জৈব পদার্থ। জৈব পদার্থ যদি উপস্থিত থাকে তাহলে পৃষ্ঠটানের মান কমে যায়। মাথায় রাখবে জৈব পদার্থ, যেমন আমি কি লিখছি, ডিটারজেন্ট, কেরোসিন, ডিজেল ইত্যাদি এর উপস্থিতিতে পৃষ্ঠটান হ্রাস পায় ও অজৈব পদার্থ, অজৈব পদার্থ কোনগুলো? যেমন ধরো লবণ, এর উপস্থিতিতে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। তাহলে জৈব পদার্থ তার উপস্থিতিতে আমরা দেখছি পৃষ্ঠটান কমে যাবে, আর অজৈব পদার্থ যোগ করা হয় তাহলে পৃষ্ঠটানের মাত্রা বাড়বে। আর মাথায় রাখবে যে তরল যে পৃষ্ঠ তার উপরে যদি জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে তাহলে পৃষ্ঠটানের মান কমে যাবে, আর যদি জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পায় তাহলে পৃষ্ঠটানের মাত্রা বৃদ্ধি পায়। তাহলে 4 নম্বর কি বলছি? তরলের মুক্ত পৃষ্ঠে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে পৃষ্ঠটান হ্রাস পায় ও জলীয় বাষ্পের পরিমাণ কমলে পৃষ্ঠটান বৃদ্ধি। তাহলে এই সমস্ত বিষয়গুলোর উপর মাথায় রাখবে যে তরলের পৃষ্ঠটান নির্ভর। এবার আমরা আসবো এই পৃষ্ঠটান সংক্রান্ত কতগুলো প্রয়োগের। দেখো খুব গুরুত্বপূর্ণ কিছু প্রয়োগ আমরা আলোচনা করব।
যেমন দেখো একটা উদাহরণ বলি, তোমরা দেখবে যে যখন জলের ফোঁটা পড়ে, বৃষ্টি পড়ে, বা তুমি এমনি জলের ফোঁটা যদি ফেলো, তা জলের ফোঁটা বা বৃষ্টির ফোঁটা যখন পড়ছে তখন তার আকৃতি কিন্তু সর্বদা গোলাকার হয়। এর আকৃতি অনেক তো ঘন বস্তু আছে, তোমরা দেখেছো, শঙ্কু হতে পারত, চোঙ হতে পারত, বর্গাকার আয়তকার হতে পারত, ঘনকাকার হতে পারত। তা না হয়ে দেখবে কি যে বৃষ্টির ফোঁটা তার আকৃতি কিন্তু সবসময় গোলকাকার। তাহলে কেন এরকম ঘটে দেখো, তাহলে একটা প্রশ্ন আমরা নিচ্ছি, বৃষ্টির ফোঁটা বা জলের ফোঁটা গোলকাকার হয় কেন? দেখো, আমি যদি বৃষ্টির ফোঁটা নিই, তা দেখো বাইরের ধারেও জলবিন্দু থাকবে, জলের কণা আছে, ভেতরের ধারেও জলের কণা আছে। তো দেখো, যে কণাটা এরকম মাঝখানে আছে তাকে তো বিভিন্ন কণা বিভিন্ন দিকে টানছে, তার ফলে আমরা দেখব কি এই কণার উপরে ক্রিয়াশীল লব্ধি বলের মান 0। কিন্তু তোমরা দেখেছো আগেও, যে কণাগুলো বাইরের সারফেসে আছে, ধরে নাও এই কণাটা, তার লব্ধি বল কিন্তু সব ভেতরের দিকে। তাহলে এই বাইরের স্তরে যত কণা আছে সব কণাই কিন্তু ভেতরের ধারে আকৃষ্ট হচ্ছে। তাহলে তরল বিন্দু, তরলের যে ফোঁটা, সে কিরকম আকৃতি ধারণ করার চেষ্টা করবে? এমন আকৃতি ধারণ করার চেষ্টা করবে যাতে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা সর্বনিম্ন হয়। ভালো করে বোঝো কথা, যে সব কণায় ভেতরের ধারে যাওয়ার চেষ্টা করছে বাইরের সারফেসে। তাহলে সারফেসে, বাইরের সারফেসে কণাগুলো যেহেতু পৃষ্ঠের দিকে সবাই ভেতরে যাওয়ার চেষ্টা করছে, তার জন্য তরলের যে বিন্দু, সে তরলের বিন্দু চাইবে কি যে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেন সব থেকে কম হয়। আর মাথায় রাখবে, পৃথিবীতে যত ঘনবস্তু আছে সব থেকে কম পৃষ্ঠতলের ক্ষেত্রফল যুক্ত ঘনবস্তু হচ্ছে তোমার গোলক। তার জন্যই পতনশীল জলের ফোঁটা বা বৃষ্টির ফোঁটা, সেগুলো আমরা দেখি গোলকাকার আকৃতি ধারণ করছে। তাহলে কি বলছি, জলের বাইরের স্তরের কণাগুলি ভেতরের দিকে আকৃষ্ট হয়। ব্র্যাকেটে কিসের জন্য? পৃষ্ঠটানের জন্য ভেতরের দিকে আকৃষ্ট হয়। ফলে পতনশীল জলের ফোঁটা তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন করার চেষ্টা করে। বুঝতে পারলেন? আর সমস্ত ঘন বস্তুর মধ্যে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন। তাই বৃষ্টির ফোঁটা গোলকাকার। বুঝতে পারলে? যেহেতু সব থেকে ছোট সারফেস এরিয়া হচ্ছে গোলকের, তার জন্য আমরা দেখছি বৃষ্টির ফোঁটা গোলকাকার আকৃতি ধারণ করছে। এছাড়াও দেখো,
আমরা আরো একটা উদাহরণ নিই, খুব পরীক্ষা আসে এবং অনেক বই আছে, যে সমুদ্রে বড় বড় ধরো ঢেউ উঠছে। এবার তখন যদি সমুদ্রে তুমি কি করো, একটু তেল ছড়িয়ে দাও, পেট্রোল ডিজেল ছড়িয়ে দাও, তাহলে দেখা যায় সমুদ্রের ঢেউ কমে যায়, ঢেউয়ের উচ্চতা কমে যায়। তাহলে কোশ্চেনটা কি হবে, যে সমুদ্রের মধ্যে যদি আমরা তেল ছড়িয়ে দিই তাহলে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা হ্রাস পায় কেন? কোশ্চেনটা দেখো, সমুদ্রের জলে তেল ছড়িয়ে দিলে ঢেউয়ের উচ্চতা হ্রাস পায় কেন? মানে কি, এই ধরো সমুদ্র, এরকম সমুদ্রের সারফেস, এখানে জল আছে আর এটা হচ্ছে স্থলভাগ। তো দেখবে আমরা যারা সমুদ্র দেখেছি তারা দেখি কি, এই সমুদ্রের জল যখন এই পাড়ের কাছে পৌঁছয় তখন এরকম বড় বড় ঢেউ এসে পাড়ে আছে, মাঝখানে হালকা হালকা ঢেউ থাকে, কিন্তু পাড়ে এসে ঢেউ সৃষ্টি হয়, পাড়ে এসে বড় বড় ঢেউ গিয়ে থাকে। এখন বলা হচ্ছে কি, যে তেল ছড়িয়ে দিলে ঢেউয়ের উচ্চতা কমে যাচ্ছে, মানে এরকম বড় ঢেউ আর না হয়ে এরকম ছোট ছোট ঢেউ হয়ে যাবে। কেন হচ্ছে দেখো, আমি ধরো এখানে তেল ছড়িয়ে দিলাম, তাহলে ঢেউয়ের সঙ্গে সঙ্গে তেল খেয়ে আস্তে 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 কিনারার দিকে পৌঁছবে। যখন এই কিনারার দিকে পৌঁছচ্ছে তখন দেখো তেলের বিন্দুগুলো এই ঢেউয়ের ওপরের দিকে চলে আসছে, এইরকম জায়গায় তেল চলে আসছে। তাহলে ওপরের দিকে তেল চলে আসার ফলে কি হচ্ছে, এই অঞ্চলে অপদ্রব্যের সৃষ্টি হচ্ছে, জৈব পদার্থ। তাহলে জৈব পদার্থ দেওয়ার ফলে এই ওপরের স্তরে আমরা দেখছি কি, পৃষ্ঠটান হ্রাস পায়। তাহলে তেল যেহেতু এখানে চলে এসছে একদম আউটার সারফেসে, একদম কিনারার দিকে, তাহলে এইখানে তেলগুলো উপস্থিত থাকার ফলে এইখানে জৈব পদার্থ চলে আসছে, তার ফলে এখানে দেখা যাচ্ছে পৃষ্ঠটান কমে যাচ্ছে। তুলনামূলকভাবে এইখানে তো তেল নাই, তাহলে আমরা দেখব এই পয়েন্টে পৃষ্ঠটান বেশি। তাহলে এখানে যেহেতু পৃষ্ঠটান কম আর এখানে যেহেতু পৃষ্ঠটান বেশি, তার জন্য দেখা যাচ্ছে তরল বিন্দুগুলো, জলের বিন্দুগুলো যেগুলো ঢেউয়ে ছিল সেইগুলো বেশি পৃষ্ঠটান, অর্থাৎ পেছনের ধারে জল কিন্তু সরে আসছে। তাহলে যেই পেছনের ধারে জল সরে আসছে, তাহলে এই জলের যে তোমার উচ্চতা, ঢেউয়ের যে উচ্চতা, সেই ঢেউয়ের উচ্চতা ক্রমশ কমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে ঢেউটা কিন্তু অনেকটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো, যে জলে তেল ছড়িয়ে দিলে ঢেউয়ের সঙ্গে সঙ্গে তেল পাড়ের দিকে চলে আসে, তখন ওই অঞ্চলে জলের পৃষ্ঠটান হ্রাস পায়, ওই অঞ্চলে জলের পৃষ্ঠটানটা হ্রাস পাচ্ছে। অন্যদিকে ভেতরের স্তরে জলের পৃষ্ঠটান বেশি থাকায় সামনের দিকের জল
পেছনে চলে আসে ও ঢেউয়ের উচ্চতা কমে। বুঝতে পারলে? এরকম বিভিন্ন ঘটনা আমরা পৃষ্ঠটানের ক্ষেত্রে লক্ষ্য করি যে পৃষ্ঠটানের উপস্থিতির জন্য তোমার বিভিন্ন ধরনের এরকম প্রাকৃতিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, তোমরা পৃষ্ঠটানটা একটু পড়ে নেবে। পৃষ্ঠটানটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তোমাদের বইয়ে আরও কিছু ঘটনার ব্যাখ্যা দেওয়া থাকবে, সেগুলো পড়বে। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে, তাহলে মোটামুটি হবে। আর তোমাদের বলেছিলাম এই অঙ্ক করাবো, অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করব, যে তোমার এই আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা সংক্রান্ত গাণিতিক সমস্যা।